নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পকথক রীতি চ্যানেলে। আজকে আপনারা শুনবেন ৭ পাকে বাঁধা উপন্যাসের ৪র্থ পর্ব। নিচের ঘরের ইজি চেয়ারে ননীমাধব চিৎপাত হয়ে প্রায় শুয়েই আছে আর ভাবছে ছুটির দিনের দুপুরগুলো এমন নীরস কাটত না। এই বাড়ির তলায় তলায় বেশ একটা পরিবর্তনের ধারা বইছে, সেটা ঠিক প্রত্যক্ষগম্য না হলেও অনুভব করা যায়। ননীমাধব অনুভব করছে আজও আপাত দৃষ্টিতে বিজনের জন্যই অপেক্ষা করছে সে। আর তার আজকের প্রতীক্ষার মধ্যে বেশ জোরও ছিল একটু। পকেটে বাবার দেওয়া ১৮,০০০ টাকার চেকটা কড়কড় করছে। ২ মাস আগেকার সেই প্ল্যানের রসদ বার করতে এতটা সময় লেগে গেল, তাও বাবা ৩০,০০০ দেননি, বলেছেন কাজ এগোক, আস্তে আস্তে দেবেন। বিজনের ধারণা পার্টনার যতটা তৎপর হলে সব সমস্যা সহজে মিটে যেতে পারে, ততটা তৎপর সে নয়। ধারণাটা খুব মিথ্যেও নয়। তাদের বিজনেস এক্সটেনশনের প্ল্যানের এই টাকাটাও বার করে আনতে আরও কতদিন লাগতো বলা যায় না। আর আনা যে গেছে সেটা শুধু বিজনের অসহিষ্ণুতার ভয়েই নয়, পায়ের নিচে আজকাল নিরাপদ মাটির অভাব বোধ করছিল ননীমাধব। অলক্ষ্য থেকে আর কেউ যেন সেই মাটিতে পা ফেলে চলেছে। ননীমাধবের উদ্যম আর বাবার সঙ্গে ফয়সালা করে টাকা নিয়ে আসার আগ্রহের পিছনে বড় কারণ সম্ভবত এটাই। বিজুদাকে একটু শান্ত না করতে পারলে আর কোনো সমস্যা তার মাথায় ঢোকানো যাবে না। আভাসে ইঙ্গিতে একটু আধটু চেষ্টা করেছিল। বিজন কি বুঝেছে সেই জানে, ওর সমস্যার ধারকাছ দিয়েও যায়নি। উল্টে বলেছে, দেখো, এই ব্যবসা দাঁড় করানো ছাড়া এখন আর কিচ্ছু ভেবো না। মা তো এখনো ভাবে তোমাতে আমাতে ছেলে মানুষই করছি একটা। ফলে ভবিষ্যৎ রচনার এই নব উন্মাদনা ননীমাধবের। বিজনকে কথা দিয়েছে আজ সে চেক নিয়ে আসছে। অবশ্য বাকি টাকাটা কিছুদিন বাদে সংগ্রহ হবে তাও জানিয়েছে। হাতে যা এসেছে তাও কম নয়। বিজন খুশি। টাকা ননীমাধব চেষ্টা করলে সংগ্রহ করতে পারে সেটা তার জানাই আছে। তার ফুরসত নেই একটু, ঘোরাঘুরি করে সব বিধি ব্যবস্থা তাকেই করতে হয়। বাবার কাছ থেকে চেক পেয়ে ননীমাধব সোজা এই বাড়ি চলে এসেছে। ছুটির দিন, ফ্যাক্টরি বন্ধ। বিজন বাড়ি নেই জেনেও দুঃখিত হয়নি, কিন্তু বাড়িতে যেন আর কেউ নেই। একা বসে বসে বিরক্তি ধরে গেছে। দাশু অবশ্য রানু বৌদিকে খবর দিতে যাচ্ছিল, ননীমাধবই বাধা দিয়েছে। উনি পড়ছেন, পড়ুন, ডাকাডাকি করে বিরক্ত করা কেন? কিন্তু ছোট দিদিমণিও নাকি পড়ছে, আর বড় দিদিমণি বাবুর ঘরে আটকে আছে। ননীমাধব দাশুকে পাঠিয়েছে 1 প্যাকেট সিগারেট আনতে। সে এলে একবার খবর দিতে বলা যেত। কিন্তু দাশু সিগারেট আনতে গেছে তো গেছেই। 2 গোটা সিগারেট খাওয়া হয়ে গেল ননীমাধবের। নবাবের এখনো দেখা নেই। বাইরে থেকে গুনগুন একটা গানের শব্দ কানে আসতে ননীমাধব সোজা হয়ে বসল। লঘুচরণে যে আসছে সে বরুণা। মেয়েটা যত ফাজিলি হোক, ওর মন বোঝে। কিন্তু বরুণার তখন মন বোঝার আগ্রহ একটুও ছিল না। অন্য আগ্রহ নিয়েই সে নিচে এসেছিল একবার। 3টে নাগাদ যার আসার কথা সে ননীমাধব নয়, আর একজন। 3টে বেজে গেছে। বরুণা নিচের ঘরটা একবার দেখে যেতে এসেছিল। তার বদলে সেখানে ননীমাধবকে দেখে দরজার ওপারেই থমকে দাঁড়িয়ে গেল সে। তারপর ছদ্ম হতাশার সুরে বলল, ও আপনি? কেন, আর কেউ ভেবেছিলে বুঝি? হ্যাঁ। বরুণা ঘরের মধ্যে 2 পা এগিয়ে এলো, কিন্তু রসিকতার ঠিক মুডে নেই ননীমাধব।
কারণ সব ছুটির দিনে আর একজনের আবির্ভাবই তার অনেক আনন্দ পণ্ড করেছে। বলল, ও ইয়ে, আর কারোর আসার কথা আছে বুঝি? হ্যাঁ। আমি তো বিজুদার জন্যই বসে আছি। হ্যাঁ, তাহলে বসে থাকুন, এসে যাবে এক্ষুনি। বরুণা সরে পড়ার উদ্যোগ করতেই ননীমাধব বাধা দিল। তুমি বসো না, দাঁড়িয়ে কেন? ও বাবা, দাদা এসে দেখলেই। বরুণা ছলনায় শেয়ানা, মুখের ত্রাসে মনে হলো দাদা এসে দেখলে ওকে সরাসরি খুনই করবে। আশঙ্কাটা শেষ না করে বলল, আপনি বরং বসে বেশ করে ব্যবসার কথা ভাবুন, আমি যাই। তাড়াতাড়ি প্রস্থান করতে গিয়ে থামল একটু, হাত বাড়িয়ে পাখার রেগুলেটরটা আরও খানিকটা ঘুরিয়ে তরতর করে চলে গেল। ইজি চেয়ার ছেড়ে ঘরের মধ্যেই বার দুই চক্কর খেল ননীমাধব। টেবিলের ওপর থেকে শূন্য সিগারেটের প্যাকেটটা তুলে নিল। হাঁ করা খালি সেটা, দ্বিগুণ বিরক্তি। ফিরে দেখে দাশু সিগারেট নিয়ে ঘরে ঢুকেছে। তার হাত থেকে সিগারেট আর ফিরতি পয়সা নিয়ে যতটা সম্ভব মোলায়েম করেই জিজ্ঞাসা করল, এত দেরি হলো? দাশু কৈফিয়ত দিল, একে দুপুরে কাছের দোকান তো বন্ধ, তাই দূরে যেতে হলো। ননীমাধব ইজি চেয়ারে বসল আবার। পয়সা পকেটে রাখতে গিয়ে কি ভেবে মুখ তুলল। দাশু ফিরে যাচ্ছিল, ডেকে থামালো। পয়সাগুলো তার দিকে বাড়িয়ে দিল। এ ফেরত দিলে কেন? তুমি রাখো। না না, রাখো না। রাখবো? হ্যাঁ হ্যাঁ, ধরো। দাশু পয়সা নিয়ে ট্যাঁকে গুজল এবং আরও কিছু জবাব দিতে হবে বুঝেই প্রস্তুত হয়ে দাঁড়ালো। আচ্ছা, এ বাড়িতে তুমি তো বহুকাল আছো, তাই না? সম্ভব হলেই দাশুকে একটা সিগারেটও দিত সে। মনিবের চুরুটের বাক্স থেকে তার চুরুট সরানোর অপবাদ ননীমাধব একাধিকবার শুনেছে, কিন্তু অতটা পেরে উঠল না। দাশু জবাব দিল, আগে হ্যাঁ, বড় দিদিমণির জন্ম থেকেই বলতে পারেন। তুমি তাহলে একেবারে ঘরের লোক হে। আচ্ছা দাশু, এই তোমার গিয়ে মাস দুই হলো, তোমার দিদিমণির একেবারে দেখাই নেই। লেখাপড়া টানা নিয়ে খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, ওই নতুন মাস্টারবাবুর সঙ্গে খুবই ব্যস্ত। মাস্টারবাবু? ও সেই প্রফেসর? নিজের অগোচরে গুন্ডা কথাটাই বেরিয়ে যাচ্ছিল মুখ দিয়ে, কিন্তু ননীমাধব থামল। দাশু গম্ভীর মুখে মাথা নাড়ল। ননীমাধব উঠে গিয়ে সিকি খাওয়া সিগারেটটাই জানলা দিয়ে ফেলে এলো। দাশু চলে যাচ্ছিল। দাশু ঘুরে দাঁড়ালো। ইয়ে মানে, তোমার দিদিমণি এখন কি করছেন বলো তো? ছোট দিদিমণি? না না, বড় দিদিমণি। হাত দিয়ে দোতলার কোণের ঘর ইঙ্গিত করে দাশু শুদ্ধ ভাষায় জবাব দিল, কর্তাবাবুর বাক্য শুনছেন? ননীমাধব বিরক্ত হয়েছে বটে, কিন্তু দাশু খুব মিথ্যে কথা বলেনি। বাবার ঘরে বসে অর্চনা বাক্যই শুনছিল, আর বাবার অগোচরে মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছিল। বিছানায় একসঙ্গে তিনটে বালিশে মাথা রেখে আধশোয়াভাবে অনর্গল কথায় নিজেকেই যেন স্পষ্ট করে দেখছেন ডক্টর বাসু। আর সামনের মোড়ায় বসে অর্চনাকে শুনতে হচ্ছে সেই আত্মদর্শন তত্ত্ব। অনেক সময় শুনতে হয়, ফাঁক খুঁজে না পালানো পর্যন্ত রেহাই নেই। কিন্তু ফাঁক আর পেয়ে উঠছে না। বাবার বলার ঝোঁকটা ক্রমশ বাড়ছে। ডক্টর বাসু বইখানা বুকের উপর রেখে ব্যাখ্যায় তন্ময়। তার বক্তব্য যেভাবেই থাকুক আর যে কাজই করুক, মানুষ ভিতরে ভিতরে সে খুঁজছে কাউকে। নিজের অজ্ঞাতে তার খোঁজার বিরাম নেই। ব্যাখ্যামূলক প্রশ্ন, কিন্তু কাকে খুঁজছে? অর্চনার দৃষ্টি তখন দরজার দিকে। মনে মনে সেও এক খোঁজেই অন্যমনস্ক। কথাটা কানে যেতে অপ্রতিভ মুখে ঘুরে বসল। হ্যাঁ বাবা, খুঁজছে। তাই তো বললাম, কাকে? একটা যেন ধাঁধার পর্দা সরাচ্ছেন তিনি, এমনই আগ্রহ।
কার জন্য তার এই আকুতি? ভগবানের জন্য। ডক্টর বাসু মেনেই নিলেন যেন, বললেন, বেশ কথা, ধরা যাক ভগবানকেই খুঁজছে, কিন্তু ভগবান কোথায়? বিষয়ের গভীরতায় ক্রমশই তলিয়ে যাচ্ছেন ডক্টর বাসু। ভগবানের কোথায় থাকা সম্ভব সেই উপলব্ধি আগে স্পষ্ট হলে পরের আলোচনা। তার বিশ্লেষণ, মানুষ তো সেই কোনকাল থেকেই আছে। প্রথমে ছিল অনার্য, তারপর মারামারি করত, কাটাকাটি করত, হিংসা করত, আর কিছুই করত না, কিন্তু তাদেরও ভগবান ছিল। তাদের সেই ভগবানের মূর্তি আরও হিংস্র আর বিভৎস। কিন্তু মানুষ যত সভ্য হতে লাগলো, দেখা গেল তাদের ভগবানও আরও সভ্য হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। তাহলে কি বলতে হবে ভগবানও মানুষের মতোই আগে অনার্য ছিল, শেষে আর্য হলো? তিনি হেসে উঠলেন, তা নয়, আসলে আমরা যেমন দেখি, ভগবান বলতে আমরা যাকে ভাবি সে তো তাহলে মানুষেরই প্রতিবিম্বিত মহিমা। ব্যাখ্যার প্রসন্ন আনন্দে আধশোয়া অবস্থাতেই একটা চুরুট ধরালেন। অর্চনার ঝিমুনি আসছিল। চুরুটের কড়া গন্ধে চোখ টান করে তাকালো। এক মুখ ধোঁয়া ছেড়ে ডক্টর বাসু চোখ মুখ বুজে বিশ্লেষণটুকুই ভাবতে লাগলেন। দাশু অর্চনার এই বাক্য শোনার কথাই বলেছিল ননী মাধবকে। বিজন ফিরেছে। 18,000 টাকার উষ্ণতায় তার উৎসাহ অনেকটাই পুনরুজ্জীবিত। কিন্তু পাছে পার্টনার ঢিলে দেয় সেই আশঙ্কায় টাকা যে কত ব্যাপারে কত কারণে দরকার সেটাই নানাভাবে বেশ করে বোঝাচ্ছে তাকে। ননী মাধব শুনছে, ম্রিয়মান। একটু আগে ওই বাইরের বারান্দা দিয়ে হাসি খুশি মুখে বরুণা যে লোকটাকে একেবারে ওপরে নিয়ে গেল, ম্রিয়মান তাকে দেখেই। বিজনও দেখেছে, কিন্তু নিজের আগ্রহে আর উৎসাহে অত খেয়াল করেনি। দেখেছে এই পর্যন্ত। ফ্যাক্টরির ভবিষ্যৎ চিত্রের সব সমস্যার ফিরিস্তি শেষ করে বলল, এখনই 30,000 পেলে ভালো হতো হে। ননী মাধব অন্যমনস্কের মতো জবাব দিল, বাকিটা শিগগিরই পাওয়া যাবে। ভেরি গুড, চেকটা তুমি বিজনেস অ্যাকাউন্টে জমা করে দাও, তোমাকে আর কিছু ভাবতে হবে না। কিন্তু তার মুখের দিকে চেয়ে মনে হলো ভাবনা তার একটুও নিরসন হয়নি। আর ভাবনা কিসের তাও যেন বোধগম্য হলো এতক্ষণে। বরুণার সঙ্গে একটু আগে যে লোকটা ওপরে উঠে গেছে তার ওপরেই মনে মনে বিরূপ হলো একটু। কিছুদিন আগে ননী মাধবের সেই আভাসও মনে পড়েছে। এমন এক সময় ওই মেয়ে দুটোর কাণ্ডজ্ঞানহীনতা চক্ষুশূল। ব্যবসায় নেমে কোনো আলোচনাতেই কিছুমাত্র সংকোচ নেই। ঝোঁকের মাথায় সামনের দিকে একটু ঝুঁকে বিনা ভনিতায় পার্টনারকে কিছুটা আশ্বাস দিয়ে ফেলল সে। গলা খাটো করে বলল, দেখো, একটা কথা শুনে রাখো, ওইসব মাস্টার টাস্টার মা একেবারে দু চোখে দেখতে পারে না। তোমার কিচ্ছু ভাবনা নেই, বুঝলে? কিন্তু বুঝেও খুব যেন স্বস্তি বোধ করল না ননী মাধব। তবে প্রসঙ্গটা সুবাঞ্ছিত বটে। শুকনো মুখে একটু হাসল, আমতা আমতা করে বলল, আমি বলছিলাম কি বিজুদা, কথাটা একবার মাসিমার কাছে পেরে রাখলে হতো না? মা বলছিলেন আর কি। তাকে আশ্বাসটা একেবারে মিথ্যে দেয়নি বিজন। অবস্থা ফেরাতে পারলে মায়ের মত পাওয়াই যাবে এটা তার বিশ্বাসী। আর অবিশ্বাসী বা হবে না কেন? ননী মাধব খারাপ ছেলে নয়। তাছাড়া মেয়ে দুটোর ইয়ার্কি ফাজলামো দেখেও মনে হয়েছে কোনো দিকে আটকাবে না। তবু নিজেদের জোরে দাঁড়ানোর জোরটাই আগে অভিপ্রেত মনে হয়েছে বিজনের। জবাব দিল, কথা তো পারলেই হয়, কিন্তু ব্যবসাটা জাঁকিয়ে দাঁড়াক একটু। মুশকিল কি জানো, তোমাকে তো সেদিন বললাম, আমরা যে কিছু একটা করছি তা এরা বিশ্বাসই করে না। আর করবেই বা কি দেখে? লাভ তো সবই প্রায় ব্যবসাতেই খেয়ে যাচ্ছে। অথচ এখনও তো আমাদের কোম্পানির একটা গাড়ি পর্যন্ত হলো না। তা গাড়ি একটা কিনে ফেলো। গাড়ি কিনে ফেলবো এই টাকা থেকে? না, তা কেন? টাকা তো আমি 2-4 দিনের মধ্যেই আনছি, তুমি একটা গাড়ি দেখো। পার্টনারের এত বড় সহযোগিতায় বিজন যথার্থই বিচলিত এবারে।
ওর জন্য যা বলার মাকে সে বলবে, শুধু বলবে না, রাজিও করাবে। ভারী তো। একটু চিন্তা করে সম্মতি জ্ঞাপন করল। আচ্ছা, আর আমি মায়ের সঙ্গেও কথা বলবো খন। কলেজের মাস্টারের প্রতি মায়ের বিতৃষ্ণা সম্বন্ধে বিজন যথার্থই নিঃসংশয়, কিন্তু মায়ের সঙ্গে কথা বলার আগে যে আর এক প্রস্থ সেই দিনই ওপরেও হয়ে গেল, সেটা জানলে বোধ করি তারও অস্বস্তির কারণ হতো। সেই কথা বলেছেন ডক্টর বাসু নিজে। তিনি নিজে থেকে বলেননি, যা বলার কথা হয়তো চট করে তার মনেও হতো না, সেই রাস্তা তৈরি করে দিয়েছেন মিসেস বাসু। স্ত্রীর অসহিষ্ণুতা একদিনের দুদিনের নয়। বড় মেয়েটি তার কোনো কথার মুখোমুখি অবাধ্য না হলেও তাকে যে সবসময় ইচ্ছে মতো আগলে রাখা সহজ নয়, মনে মনে এইটুকু তিনি ঠিকই উপলব্ধি করতেন। বাড়িতে যে একজনের আদৌ শাসন নেই, তার কথাই বরং মেয়েটা শোনে অনেক বেশি, অথচ সেই একজনেরই প্রশ্রয়ে দিনের পর দিন ঘনিষ্ঠ হয়ে উঠেছে কোথাকার কে একটা প্রাইভেট কলেজের মাস্টার। এটা মায়ের পক্ষে বরদাস্ত করাও খুব সহজ নয়। মেয়েটা না হয় নিজের ভালো মন্দ বোঝে না, কিন্তু এই একটা মানুষেরও কি একটু কাণ্ডজ্ঞান থাকতে নেই? এ নিয়ে অনেক দিনই স্বামীকে 2-5 কথা বলেছেন, কিন্তু যত জ্বালা তারই। মাথায় কিছু ঢোকে কিনা সন্দেহ। তার ওপর সেদিন শূন্য মোড়ার উদ্দেশ্যে স্বামীকে বক্তৃতা করতে শুনে মেজাজ যথার্থই বিগড়াল। মেয়েটা উঠে পালিয়েছে সে খেয়াল পর্যন্ত নেই। চোখের ওপর হাত রেখে তত্ত্ব কথা শোনাচ্ছেন বিড়বিড় করে। একটা হেস্তনেস্ত করার জন্যই যেন মিসেস বাসু মোড়ার ওপর এসে বসলেন। বললেন, লোকে এরপর পাগল ভাববে না তো আর কি ভাববে? হ্যাঁ, অর্চনা অর্চনা কোথায় গেল? কোথাও যায়নি, নিজের ঘরে বসেই তোমার সেই আদরের মাস্টারের সঙ্গে আড্ডা দিচ্ছে। এখন বোঝো মেয়ের মতিগতি। ও, সুখেন্দু এসেছে বুঝি? তা ওদের এখানে আসতে বলো না। খুব আনন্দ না? চোখ দুটো আছে না নোট লিখে লিখে তাও গেছে? কেন, কি হয়েছে কি? আর নোট তো তোমার তাগিদেই লিখি। কি হয়েছে আর কি হচ্ছে সবে আমি বলবো? তোমার কি চোখ নেই? 2 মাস ধরে দেখছি মেয়েটা যখন তখন হুট হুট করে বেরিয়ে যায়। ইউনিভার্সিটি থেকে আসতেও একদিন সন্ধে হয়ে যাচ্ছে। কোথায় যায়, কি করে ভেবে দেখেছো কোনো দিন? আজকাল শুধু বাইরে নয়, বাড়িতেও ঘন ঘন ডেকে আনা হচ্ছে। আর তাই শুনে উনি আনন্দে একেবারে আটখানা। শুধু তোমার জন্যই মেয়ের এত সাহস হয়েছে, শুধু তোমার জন্য। একদমে এতখানি উদ্গীরণের পর তিনি হাঁপাতে লাগলেন। আর ডক্টর বাসু আচমকা একটা সমস্যার মধ্যে পড়ে যথার্থই হাবুডুবু খেতে লাগলেন। এই ভাবনার কথাটা ভাবা হয়নি বটে। ভাবতে ভাবতে উঠে বসে চুরুট ধরানোর উদ্যোগ করলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত চুরুট আর ধরানো হলো না। তার আগেই একটা সমাধান খুঁজে পেলেন। 2 চোখে আবিষ্কারের আনন্দ। চুরুট ভুলে স্ত্রীর দিকে তাকিয়ে একটু ঝুঁকে বসলেন। এ তো বেশ ভালো কথা গো, আমার তো মনেই হয়নি কথাটা। এই সুখেন্দু কিন্তু খাসা ছেলে, চমৎকার ছেলে। ওদের যদি বিয়ে হয় আমি কি বলবো সুখেন্দুকে? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই 400 টাকা মাইনের কলেজের মাস্টারের সঙ্গে আমি আমার বড় মেয়ের বিয়ে দেব? তার উপর কালচার বলতে নেই, ওই রকম গোঁয়ারি হাব ভাব। উফ, তোমার সবেতেই বাড়াবাড়ি। ছেলেটা খারাপ কিসে? হ্যাঁ, 400 টাকা মাইনে কম নাকি? কটা ছেলে পায় বলো তো? এমন উপযুক্ত বিদ্বান ছেলে মাইনে তো পরে আরো বাড়বে। আমার মাথা হবে আর তোমার মুন্ডু হবে। তার চেয়ে মেয়েটার হাত পা বেঁধে যাও, জলে ফেলে দিয়ে আসো। আর তুমি তোমার কালচার ধুয়ে জল খাও বসে বসে। রাগের মাথায় ডক্টর বাসু হাতে চুরুট বিছানায় রেখে বিছানা থেকে দেশলাই তুলে জ্বালতে গেলেন।
তারপর মুখে চুরুট নেই খেয়াল হতেই দেশলাই ফেলে চুরুট তুলে মুখে দিলেন। শেষে দেশলাইয়ের অভাবে চুরুট আবার হাতে নিলেন। এই তো তোমার বোন মস্ত বড় লোক দেখে মেয়ের বিয়ে দিয়েছে। ভগ্নিপতির ওদিকে দেনার দায় চুল বিক্রি। আমারও সেই রকম অবস্থা হোক কেমন? কোথা থেকে আনবো, কোথা থেকে দেব? মুখের কথা মুখেই থেকে গেল। শুধু তাই নয়, এত বড় খোঁচাটা দিয়ে ফেলে তার ফলাফল থেকেও অব্যাহতি পেলেন। সহাস্যে ঘরে আসছে বরুণা, অর্চনা, তাদের সঙ্গে সুখেন্দু। ঢুকে পড়ে সুখেন্দু না বুঝলেও মেয়ে দুটো ঘরের তাপ উপলব্ধি করে একটু থমকেছে। ডক্টর বাসু সামলে নিয়ে ডাকলেন, এসো এসো সুখেন্দু, এসো। স্ত্রীর দিকে চেয়ে অতঃপর কিছু একটা আলোচনারই উপসংহার টানলেন যেন। ভালো করে ভেবে চিনতে দেখা দরকার বই কি। তুমি যা বলেছ তাও ঠিক, এক কথার ব্যাপার তো নয়। বলা নেই কওয়া নেই, এইভাবে বাইরের লোক নিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢোকার দরুন মিসেস বাসু মেয়ে দুটোর ওপরেই মনে মনে জ্বললেন এক প্রস্ত। মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে কষ্টকৃত আপোষের সুরে স্বামীর উপসংহারের ওপর মন্তব্য করলেন, তোমার কথাও মিথ্যে নয়, আমার যা মনে হলো তাই বললাম, নইলে এইসব ব্যাপার তোমরাই ভালো বোঝো। বাইরের লোকের সামনে অর্চনা, বরুণা বাবা মায়ের এই ধরনের পরোক্ষ স্তুতি বিনিময় শুনে অভ্যস্ত। তারা যে যার অন্যদিকে চোখ ফেরাল। ডক্টর বাসু একটু সরে বসে আপ্যায়ন জানালেন, আরে সুখেন্দু, দাঁড়িয়ে কেন? বসো বসো। আজকে কলেজ নেই? ও আজ ছুটি বুঝি? আমার তো সব দিনই ছুটি থাকে, মনে থাকে না। এতক্ষণের বাগবিতণ্ডার কারণ ভুলে তিনি হেসে উঠলেন। মায়ের চোখে চোখ পড়তেই অর্চনার সংকট। তার মুখের ওপর এক ঝলক উগ্র দৃষ্টি নিক্ষেপ করে তিনি কাজের অছিলায় ঘর থেকে বেরিয়ে গেলেন। অর্চনা আর বরুণা এবারে পরস্পরের দিকে চেয়ে হাসি চাপতে চেষ্টা করল। বাবা প্রসন্ন মুখে চুরুট ধরাবার উদ্যোগ করছেন। কটা দিনের মধ্যেই ননীমাধবের উদ্যমের বেপরোয়া পরিবর্তন দেখে বিজন পর্যন্ত ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করতে লাগল। স্ত্রী দিনরাত নভেলে ডুবে থাকলেও বাড়িতে যখন থাকে অন্দরমহলের সমাচার কিছু কিছু কানে আসে। তার কাছ থেকে যেটুকু খবর পায় তাতেই অনুগত পার্টনারটির জন্য মনে মনে একটু চিন্তিত। অতটা হতো না যদি না ব্যবসায়ে ননীমাধবকে হঠাৎ অমন উৎসাহের বন্যায় ফুলে ফেঁপে উঠতে দেখত। এত উৎসাহ আর উদ্যমের উৎসটা কোথায় সেটা সে ভালোই জানে। আর সেখানে কোনো প্রতিকূল ছায়া পড়লে সবেতেই যে শুকনো টান ধরে যাবে তাও সহজেই অনুমান করতে পারে। গত 1 মাসের মধ্যে ননীমাধব অসাধ্য সাধনই করেছে প্রায়। তার সমস্ত আশা কেন্দ্রীভূত একখানা মোটর গাড়ি কেনা আর ব্যবসায় টাকা ঢালার মধ্যে। নিজের মাকে ধরে বাবার সঙ্গে পষ্টাপষ্টি একটা ফয়সালা সে করে নিয়েছে। বাপের টাকা যত, ছেলের প্রতি আস্থা তত নয়। তবে বিশ্বাস কিছু বিজনের ওপরে আছে, তার হাতে টাকাটা একেবারে নষ্ট হবে না। কিন্তু আপাতত নির্দিষ্ট অঙ্কের বাইরেও তাকে চেক কাটতে হয়েছে ছেলের মতিগতির ব্যতিক্রম দেখেই। গাড়ি হয়তো শিগগির সত্যিই কেনার ইচ্ছে ছিল না বিজনের, কিন্তু গাড়ির খাতে পার্টনার আলাদা টাকা বার করে এনেছে। গাড়ি না কিনেই বা কী করে? না কেনা পর্যন্ত ননীমাধবের তাগিদেরও বিরাম ছিল না। অতএব ফ্যাক্টরি বাড়ানোর জন্য আশাপ্রদ মূলধনই শুধু জোটেনি, নতুন গাড়িও একটা হয়েছে। গাড়ি কেনার পর ননীমাধবের সর্বাগ্রগণ্য ডিউটি মাসিমা অর্থাৎ অর্চনার মাকে সেই গাড়িতে চড়ানো। তাতেও কিছুমাত্র বেগ পেতে হয়নি, কারণ ছেলেদের যে ব্যবসাটা মহিলা অবহেলার চোখে দেখে এসেছেন এতদিন, গাড়ি কেনার পরই আর সেটা হেলাফেলার বলে মনে হয়নি। অতএব উনি খুব খুশি হয়েই গাড়িতে চড়েছেন, আর চড়ার পরে ননীমাধবকেও একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করেছেন। প্রসন্ন মুখে গাড়ির প্রশংসা করেছেন। চমৎকার গাড়ি হয়েছে,
এতটা পথ ঘুরে এলাম, একটুও ঝাঁকুনি নেই। ননীমাধব বিগলিত। সাফল্যটা নাগালের কাছাকাছি যেন এসে গেছে। বলেছে, আর কটা দিন অপেক্ষা করুন মাসিমা, আমি নিজেই ড্রাইভিংটা শিখে নিচ্ছি, ও ব্যাটার থেকে অনেক ভালো চালাবো। এরপর মায়ের কাছে আর একটা প্রসঙ্গ উত্থাপনে বিলম্ব করাটা একটুও সমীচীন বোধ করেনি বিজন। অবশ্য দুপুরে খেতে বসে সেই উত্থাপনের সুযোগ মাই দিয়েছেন। অর্চনা বরুণা কলেজে, কাজে আলোচনার ব্যাঘাত ঘটেনি। সকালে নতুন গাড়ি চড়ে আসার আনন্দটা মায়ের মনে লেগেছিল। তিনি বলেছেন, হ্যাঁ রে, এরই মধ্যে তোমাদের গাড়ি হয়ে গেল, ব্যবসা ভালো চলছে তো? সবে তো শুরু মা, আর একটা বছর সবুর করো না, দেখো কি হয়। আলোচনার সাক্ষী শুধু দাশু অদূরে বসে একটা কি নাড়াচাড়া করছিল। দাদাবাবুর পরের কথাগুলো কানে যেতেই গম্ভীর কৌতুকে মুখখানা তার আরও গম্ভীর। ওই এক প্রসঙ্গ থেকেই বিজন পার্টনারের প্রশংসায় পঞ্চমুখ। ননীমাধবকে তো আর জানো না, ওই রকম থাকে বলে। ওর মতো ছেলে কটা হয় বলো? ব্যবসায়ও তেমনই মাথা। যেন সমস্ত ব্যবসাটা ওর মাথার জোরেই চলছে। পাছে নজরে পড়ে যায় সেই ভয়ে দাশু একেবারে ঘুরে বসে নিঃশব্দ মুখভঙ্গি করেছে একটা। মা ওদিকে ছেলের প্রশংসাটা মেনেই নিয়েছেন, কারণ এরই মধ্যে একখানা গাড়ি করে ফেলা তো আর কম কথা নয়। বিজন জানিয়েছে, একখানা কেন, আরও হবে। তারপরেই একেবারে আসল বক্তব্যে এসে পৌঁছেছে। দেখো মা, ব্যবসা ছাড়া কোনোদিন কেউ কিচ্ছু করতে পারে না, বুঝলে? একটা কলেজের মাস্টারকে এভাবে মাথায় তুলছো কেন তোমরা? অর্চনার বিয়ের ভাবনা তো, সব ঠিক আছে, সে ভার তুমি আমার ওপর ছেড়ে দাও। মিসেস বাসু অকুলে কুল পেয়েছেন। অতঃপর গৃহকর্তার কাণ্ডজ্ঞানহীনতা ফলাও করে বিস্তার করেছেন তিনি। ছেলে গম্ভীর মুখে পরামর্শ দিয়েছে, বাবার কথায় কান দিও না, অর্চনাকেও একটু বুঝিয়ে সুঝিয়ে বলো। অর্চনাকে বুঝিয়ে বলার আগেই বিকেলে দাশু ছোট দিদিমণির খাবার দিতে গিয়ে তার কাছে বিপদের পূর্বাভাস জ্ঞাপন করে রেখেছে একটু। দাদাবাবুরা তকতকে গাড়ি কিনেছেন, সকালে মাকে চড়ালেন। দাদাবাবু মায়ের কাছে খেতে বসে খুব সুখ্যাতি করছিল ননীবাবুর। বড় দিদিমণির আর ভাবনা নেই, বিয়ের পর গাড়ি চেপে খুব হাওয়া খাবে, ইত্যাদি ইত্যাদি। দাশুর বচন নিয়েই মনের আনন্দে বরুণা দিদির পিছনেই লেগেছিল। ভদ্রলোকের আর কোনো আশাই নেই, আমি না হয় পোষ্টাপোষ্টি জানিয়ে দিয়ে আসি। মশাই, গাড়ি টাড়ি কিনতে যদি না পারেন তাহলে আর এগোবেন না, কেটে পড়ুন। দাশু তো বলছিল, তোর আর একটু ভাবনা নেই, ননিতা তোকে দিন রাত গাড়ি চড়াবে আর হাওয়া খাওয়াবে। অর্চনা তাড়া খেয়ে পালাতে গিয়ে দোরগোড়ায় মায়ের সঙ্গে বরুণার ধাক্কা লাগার উপক্রম। তিনি আবার মেয়েকে বোঝাতে এসেছিলেন। বরুণা পাশ কাটিয়ে পালালো। মিসেস বাসু বিরক্তি প্রকাশ করলেন, উফ, মেয়ের চলাফেরা দেখো। মায়ের সাড়া পেয়েই অর্চনা পড়ার টেবিলে বসে বই টেনে গম্ভীর হতে চেষ্টা করল। ঘরে এসে মিসেস বাসু দু এক মুহূর্ত অপেক্ষা করলেন, তারপর হেসে জিজ্ঞাসা করলেন, খবর শুনেছিস? অর্চনা খবর শোনার জন্যই ঘুরে বসল। বিজু আর ননি একখানা চমৎকার গাড়ি কিনেছে। ও তাই নাকি? সুন্দর গাড়ি, কাল তোদের চড়াবেক্ষণ। ওদের ব্যবসায়ও দিনকে দিন উন্নতি হচ্ছে। আর বিজু আজ ননীমাধবের কত প্রশংসা করলো। তুমি যেন আবার প্রশংসা করে বসো না মা, তাহলে 1 ডজন রুমাল প্রেজেন্ট করতে হবে ভদ্রলোককে। তোর সবেতেই বাড়াবাড়ি, ঠাস ঠাস কথা বলতে পারলেই ভাবিস যে একেবারে। মিসেস বাসু কথার মাঝেই থামতে হলো। একটু আগে জ্বলন্ত ধুনুচি হাতে দাশু ব্যস্ত সমস্তভাবে ঘরে ঢুকেছিল। ঘরে ধুনো দেওয়া আর কোণের তাকে বুদ্ধমূর্তির কাছে ধুনুচি রেখে প্রণাম করাটা তার নৈমিত্তিক সান্ধ্য কাজ। আর প্রণামটা বুদ্ধমূর্তি বলে নয়, ঠাকুর দেবতা বা সেই সদৃশ মূর্তি দেখলেই সে করে থাকে।
তাকে ঢুকতে দেখা গেছে, কিন্তু বেরুলো কিনা সেটা মিসেস বাসু লক্ষ্য করেননি। এবারে থেমে গিয়ে লক্ষ্য করলেন তাকের বুদ্ধমূর্তির সামনে ধুনুচি রেখে জোর হাতে মাথা রেখে দাশু প্রণাম করেই আছে। অর্চনার হাসি চাপা দায়। এদিকে সারা শব্দ না পেয়ে দাশু আস্তে আস্তে মুখ তুলতেই কর্ত্রীর সঙ্গে দৃষ্টি বিনিময়। বেরো এখান থেকে, 1 ঘন্টা ধরে প্রণামই করছে, কিছু যেন বুঝি না আমি। ধনুচি হাতে দাশুর শশব্যস্ত প্রস্থান। মাকে আবার প্রস্তুত হতে দেখে অর্চনা হাসি সামলে কোনো প্রকারে গম্ভীর হল। হ্যাঁ, যা বলবো ভাবছিলাম তোকে, তোর বাবার তো একেবারে ভীমরতি ধরেছে। একটু আধটু আলাপ সালাপ কত লোকের সঙ্গেই তো হয়, তা বলে ওই মাস্টারই নাকি খুব ভালো ছেলে, তোর সঙ্গে তার বিয়ের কথা পারতে চায়। রাত বলেই রক্ষা। শোনা মাত্রই অর্চনার মুখের রং বদল হয়েছিল কিনা ধরা পড়ল না। আচমকা খুশির আলোড়ন গোপন করার জন্যই তরল বিস্ময়ে নাকমুখ কুঁচকে ফেলল একেবারে। ইমা, তো তাই নাকি? অভিব্যক্তি দেখে মা একটু হয়তো আশ্বস্তই হলেন। আরও ঝুঁকে বসে মেয়েকে সংসার বিষয়ে একটু সচেতন করার উদ্দেশ্যে নিজের সংসার জীবনের কষ্ট ক্লিষ্ট অভিজ্ঞতার সমাচার ব্যক্ত করতে ভুললেন না। মাস্টারের সংসার সচল রাখা যে কত কষ্টের সে শুধু উনিই জানেন। এর ওপর শেষ জীবনে কি আছে কপালে কে জানে। পেনশনের তো ওই কটি টাকা। উনি দিন রাত ঘাড়ে চেপে এটা ওটা লিখিয়ে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করছেন। কত যে জ্বালা সে আর কে বুঝবে। তাছাড়া বই লেখাও তো সকলের কম্য নয়, ইত্যাদি ইত্যাদি। উপসংহারে মেয়েকে সতর্ক করে দিলেন, তোর কাছে বলতে এলে খবরদার কান পাতবি না। তুমি খেপেছ মা? টেবিল থেকে পড়ার বই হাতে তুলে নিয়েছে সে। প্রকাশ তার পড়াশোনার তাড়াটাই আপাত বেশি। মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বইটা টেবিলের ওপরেই আছড়ে ফেলেছে। আবার উঠে শটান বিছানায় শুয়ে পড়েছে। বরুণাটা এক্ষুনি এসে হাজির হবে ভেবেই তাড়াতাড়ি আবার চেয়ারে এসে বসেছে। মিসেস বাসু শুধু মেয়েকে সতর্ক করেই নিশ্চিন্ত হতে পারেননি। সেই রাতেই স্বামীকেও একটু আধটু সমঝে দিতে চেষ্টা করেছিলেন। গাড়ি কেনার প্রসঙ্গে ননীমাধবের সম্বন্ধে ছেলের উক্তিটাই স্বপল্লবে আগে সমর্থন করে নিয়েছেন। শুধু বাড়ির অবস্থাই ভালো নয়, ছেলেটাও যে কাজের সেটা এতদিন বোঝেননি বলে একটু আক্ষেপও করেছেন। আর শেষে বিয়েটা যে ছেলে খেলা নয়, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই প্রসঙ্গে ছোটোখাটো ভাষণ দিয়ে বলেছেন কর্তাটি যা বোঝেন না তাতে যেন মাথা ঘামাতে না আসেন, অথবা কাউকে কোনো রকম আবোল তাবোল প্রশ্রয় দিয়ে না বসেন। ফল উল্টো হলো। এই 1 মাসের মধ্যে সমস্যাটা ঠিক স্মরণের মধ্যে ছিল না ভদ্রলোকের। মনে পড়ল, স্ত্রীর সব কথাই শুনতে হয় বলে শোনেন, কিন্তু করণীয় যা সেটা বেশিরভাগই নিজের মত অনুযায়ী করেন। অন্তত গুরুতর কোনো ব্যাপারে স্ত্রীর মতামতের ওপর তার আস্থা কমই। এদিক থেকে স্ত্রী একটা যথার্থ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তাকে। বিয়ে তো ছেলে মানুষই ব্যাপার নয়, নয় বলেই তো ভাবনা। তার ওপর গাড়ি কেনার দরুন হঠাৎ আবার যে ছেলেটার প্রশংসার সূচনা, তাও চিন্তার কারণ একটু। পরদিন সকালে বই পড়তে পড়তেও এই সমস্যাটাই থেকে থেকে উঁকি ঝুঁকি দিচ্ছিল। টেবিলের ওপর চুরুটের সামান্য একটু নেভানো অংশ পড়ে আছে। সেই কখন বাক্স নিয়ে দাশু দোকানে গেছে চুরুট ভরে আনতে, এখনও দেখা নেই। চুরুটের অভাবে ভাবা আর পড়া কোনোটাই সুস্থির মতো হচ্ছে না। বিরক্ত হয়ে শেষে দাশুর উদ্দেশ্যে হাঁকডাক শুরু করে দিলেন তিনি। তাই শুনে ওদিকের ঘর থেকে অর্চনা উঠে এলো। বইয়ের ওপর চোখ রেখে তিনি হাত বাড়ালেন। কি বাবা? ও তুই? উফ, এই দাশুটা কোথায় গেল বলতো? আর কি কেউ কোথাও পাঠিয়েছে ওকে? টেবিলে চুরুটের বাক্স না দেখে অর্চনা বুঝল দাশুর খোঁজে বাবা অত গরম কেন। বলল,
আচ্ছা, আমি দেখছি। না না, থাক থাক, তোকে দেখতে হবে না, এদিকে আয় তো একবার। অর্চনা ফিরে এলো। বস, কথা আছে। একটু অবাক হয়ে অর্চনা মোড়াটা তার সামনে টেনে বসল। হাতের মোটা বইটা একদিকে সরিয়ে রেখে তিনি সোজা সুজে জিজ্ঞাসা করলেন, তোর মা তোকে কিছু বলেছে? কি বলবে? তার মানেই বলেনি, বলবে না আমি আগেই জানি। তার তো সব বড় বড় যাগে। শোন, ওই সুখেন্দু ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে, তুই কি বলিস? লজ্জায় আরক্ত হলেও জিজ্ঞাসার নমুনায় অর্চনা বাবার দিকে চেয়ে হেসেই ফেলল। মেয়ের কিছু বলা না বলার জন্য অপেক্ষা করলেন না তিনি, নিজের মনের কথাটাই ব্যক্ত করলেন। তোর মা অবশ্য বলবে ওর মোটর নেই, মাস্টারি করে। মাস্টারি তো আজীবন আমিও করলাম, মোটর কি হয়নি? জবাব না দিয়ে অর্চনা ভয়ে ভয়ে দরজার দিকেই তাকালো। তা শোন, আমি বলছিলাম ওর সঙ্গেই তোর বিয়ের কথাটা পেরে ফেলি, তোর কি মত? বাবার কাছে সর্ববিষয়ে নিজের মতামতটা স্পষ্ট ব্যক্ত করতেই সে অভ্যস্ত, কিন্তু বাবার কাণ্ডই আলাদা। এও যেন বাইরের আলোচনা একটা। লজ্জায় অর্চনা ঘেমে ওঠার দাখিল, কিন্তু এবারে জবাব না দিয়েও উপায় নেই। বাবার যা বলার বলা হয়ে গেছে। অর্চনা মাথা নেড়ে সম্মতি জানালো, আর তারপরে মোড়া ছেড়ে দ্রুত দরজার দিকে পা বাড়ালো। ভদ্রলোক খুশিতে টুকরো পোড়া চুরুটটা মুখে তুলে নিলেন। বাইরে এসে হাঁপ ফেলতে গিয়ে অর্চনা থমকে দাঁড়ালো। দরজার আড়ালে দাঁড়িয়ে দাশু, আর হাতে চুরুটের বাক্স। তার মুখে খুশির চাপা অভিব্যক্তি, এবং সেই খুশির কারণে সে চুরুটের বাক্স থেকে একটা চুরুট সরিয়ে সবে পকেটে পুড়ছে। দাশু মুখ তুলেই দেখে সামনে দিদিমণি। চুরি ধরা পড়ে গেল। অর্চনা ভ্রুকুটি করে তাকালো তার দিকে। দাঁড়াও, বাবাকে বলছি। বিব্রত গোবেচারী মুখ দাশুর। ছদ্মর আগে অর্চনা তার পাশ কাটাতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। খোলা চুরুটের বাক্স থেকে আর একটা চুরুট তুলে নিয়ে দাশুর বুক পকেটে গুঁজে দিয়েই হনহন করে এগিয়ে গেল। হাস্যবদন দাশু ঘুরে দাঁড়ালো, আর খানিকটা গিয়ে ফিরে তাকালো অর্চনাও, তার মুখ ভরা হাসি। ঘোষণা যা করার সেটা অতঃপর ডক্টর বাসুই করেছেন, আর সেটা করেছেন সুখেন্দুকে নিজের ঘরে ডেকে কথাবার্তা বলে এবং তার সম্মতি নিয়ে। তারপর শুনে তার গৃহিণী স্তব্ধ পাথর, বিজন বিস্ময়াহত। মায়ের সামনাসামনি অর্চনা মুখখানা এমন করেছে যেন অবুঝ বাবা হাত পা বেঁধে তাকে সত্যিই জলে ফেলে দিয়েছেন। কিন্তু তাতেও মাকে তুষ্ট করা সম্ভব হয়নি। বাপের সঙ্গে মেয়ের চক্রান্তটা তিনি বুঝেই ফেলেছেন। বাড়ির এই হাওয়াটা একটু গোলমেলে ঠেকল ননীমাধবের কাছেও। বিজুদার হাবে ভাবে কেমন যেন সংকোচ একটু। কাজের কথা ছাড়া কাছে ঘেঁষতেও চায় না, কাঁচুমাচু ভাব। বাড়ি গেলে বরুণা রানু বৌদিও কেমন এড়িয়ে চলে। আর যার প্রত্যাশায় যাওয়া তার তো দেখাই মেলে না, এমনকি তার মায়েরও না। ষষ্ঠ চেতনার কারিগরি কিনা বলা যায় না। বিকেলের দিকে সেদিন সে এসেও হাজির বড় মর্মান্তিক ক্ষণে। মনে হলো নিচের ঘরটা একটু বেশি পরিপাটি সাজানো গোছানো। সেই নিরিবিলিতে বসে একটু পড়ছিল রানু বৌদি। ওকে দেখে চমকে উঠল যেন। ননীমাধব নিশ্চিন্ত মনে পড়তেই বলেছিল তাকে, তবু কর্তাটিকে খবর দেবার জন্য প্রায় শশব্যস্তেই পালিয়েছে সে। বরুণাও বৌদির উদ্দেশ্যে বকাবকি করতেই একবার ঘরে ঢুকেছিল। বৌদির বদলে ওকে দেখে ত্রস্ত, বিব্রত। দাদাকে খবর দেবার অছিলায় সেও দ্রুত প্রস্থান করেছে। ওদিক থেকে মিসেস বাসুর গলাও শোনা যাচ্ছে। কাজের সময় সকলের অলস নিশ্চিন্ততার কারণে ক্ষোভ তার। এমনকি ওপর থেকে কর্তার গলাও শোনা গেল। কতক্ষণের মধ্যে কে এসে পড়বে সেই কথাই জানাচ্ছেন।
অন্যমনস্কের মতো একটা সিগারেট ধরিয়ে খালি প্যাকেটটা জানলা গলিয়ে ফেলতেই ওদিক থেকে যে মূর্তিটি মুখ তুলল সে দাশু। জানলার ওপাশে বসে আয়েশ করে বিড়ি টানছিল সে। কর্ত্রীর মুখোমুখি পড়লেই তো ছোটাছুটির এক শেষ। সবে ফুরসত পেয়ে আড়ালে সরেছিল। ও তুমি? জবাব না দিয়ে গম্ভীর মুখেই দাশু আবার জানলার ওধারে বসে পড়েছে। ঘরে কে আছে বাইরে গাড়ি দেখেই বুঝেছিল, কিন্তু ব্যতিক্রমটা বড় বেশি স্পষ্ট লাগছে। ননীমাধব দাশুকে না ডেকে নিজেই বাইরে এসে দাঁড়ালো। বিড়ি ফেলে দাশুও প্রস্তুত। আচ্ছা দাশু, এরা সবাই একটু বেশি ব্যস্ত দেখছি, কি ব্যাপার বলো তো? কি একটা কথাবার্তা হচ্ছে যেন শুনলাম। আগে ওই দিদিমণির, বড় দিদিমণির বিয়ের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, কার সঙ্গে? মানে কে 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 বলছে কথা? ওই সকলেই আর কি, মা, বাবু, দাদাবাবু। ও, দাদাবাবু বলছেন? আগে দাদাবাবুই তো সব থেকে বেশি রাগারাগি করছিলেন। রাগারাগি কেন? রাগারাগি কেন? আর বেশি সংকটের মধ্যে রাখতে দাশুরও মায়া হলো বোধহয়। ঘ্যাঁচ করে খাঁড়াটা এবারে বসিয়েই দিল সে। ওই ওই মাস্টার বাবুর সঙ্গেই তো দিদিমণির বিয়ে ঠিক হয়ে গেল, তাই আজ আশীর্বাদ। ননীমাধব পাংশু হতভম্ব বেশ কিছুক্ষণ। হাতের আস্ত সিগারেটটা ফেলে দিয়ে এক পা দুপা করে গাড়িতে গিয়ে উঠল চালকের আসনে। ইতিমধ্যে ড্রাইভিংটাও সে শিখেই নিয়েছিল। অর্চনার বিয়ে হয়ে গেল। সংসারে কর্ত্রী পিসিমা, সুখেন্দুর বাবারও বড়। বাবা অনেক কাল বিগত। সুখেন্দুর ছাত্রজীবনের শেষ 2 বছর এই পিসিমাই দূরে থেকে তার আর তার মায়ের ব্যয়ভার বহন করেছেন। নইলে বিয়ে পাশ করেই সুখেন্দুকে চাকরির চেষ্টা দেখতে হতো, এমএ পড়া হতো না। বাবা মারা যাবার পর পিসিমা মাঝে মাঝেই এই সংসারে এসে 1 মাস 2 মাস করে থাকতেন। বিয়ে পাশ করার পর ভাইপোকে পড়া ছেড়ে শুকনো মুখে চাকরির কথা ভাবতে দেখে তিনিই জোর করে আরও পড়ার ব্যবস্থা করে গিয়েছিলেন। রাজনৈতিক বিপর্যয়ের সময় সুখেন্দু পাকাপাকিভাবে পিসিমাকে এখানে নিয়ে এসেছে। শেষ জীবনটা পিসিমা হরিদ্বারে কাটাবেন স্থির করেছিলেন। সেখানকার এক আশ্রমে তার বড় জা থাকেন। বহুবার তিনি সেখানে আহ্বান জানিয়েছেন। পিসিমাকে কলকাতায় নিয়ে আসার সময় সুখেন্দুও তার হরিদ্বারে থাকার ইচ্ছে আপত্তি করেনি। কথা ছিল তার মা কিছুটা সুস্থ হয়ে উঠলে তিনি যাবেন। কিন্তু সেই মা আর সুস্থ হননি। মস্ত একটা খেদ নিয়েই তিনি চোখ বুজেছেন আর পিসিমাকে ভালো হাতে আটকে রেখে গেছেন। এইসব গল্প অর্চনা বেশিরভাগই সুখেন্দুর মুখে শুনেছে। শুধু শাশুড়ির খেদের কথাটা পিসিমা নিজে বলেছেন। অর্চনা এই বাড়িতে পদার্পণ করার প্রথম সন্ধ্যাতেই পিসিমা তাকে দোতলায় সুখেন্দুর ঘরে দেওয়ালে টাঙানো ছবিতে তার শাশুড়িকে দেখিয়েছেন। প্রমাণ সাইজের অয়েল পেইন্টিং ছবি, ফুলের মালা জড়ানো। পিসিমা বলেছেন, তোমার শাশুড়ি আজ যেন হাসছে দেখো। ছবিতে শাশুড়ি হাসুন আর না হাসুন পিসিমা চোখ মুছছিলেন। রাশভারী মহিলাটি সেদিন আনন্দে অনেকবার হেসেছেন, অনেকবার কেঁদেওছেন। ছবি দেখিয়ে বলেছেন, বড় স্বাদ ছিল যে ছেলের বউ দেখবে, নাতির মুখ দেখবে। শেষের কটা দিন তো এই এক আশা নিয়েই বেঁচেছিল, কিন্তু গোয়ার ছেলে তো তখন। আর বলেননি, বলতে পারেননি। শুভদিনে চোখের জল আটকাবার জন্যই হয়তো ওকে বসিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। অর্চনা তখন উঠে এসে ছবিটিকে নিরীক্ষণ করে দেখেছে। নিজের অগোচরে যুক্ত করে শাশুড়ির উদ্দেশ্যে প্রণামও করেছে। বাড়িতে আর পাকা বাসিন্দা বলতে রাঁধুনি সাবি, একটা ছোকরা চাকর হরিয়া, সে ঠিকই কাজ করে, দুবেলা এসে কাজকর্ম করে দিয়ে যায়।
পিসিমার আপত্তি সত্ত্বেও সুখেন্দুর এই ব্যবস্থা, কোনোভাবে যেন তার অসুবিধা না হয়। তার পুজো আর্চা আচার অনুষ্ঠানের বিঘ্ন যত কম ঘটে ততই ভালো। বিয়ের পর সবথেকে স্বস্তির নিঃশ্বাস বোধ করি এই পিসিমাই ফেলেছিলেন। ভাইপোর মেজাজ তার থেকে বেশি আর কে জানে। ওই একরোখা ছেলে নিয়ে মস্ত দুর্ভাবনা ছিল তার। যতবার বিয়ের কথা বলেছেন ছেলের সাফ জবাব, অশান্তি বাড়াতে চাও কেন? মা যখন নেই তখন আর এসবের দরকারও নেই। মা নেই বলে কি আমি নেই? আমি চিরকাল পড়ে থাকবো এখানে? পড়ে থাকবে কেন? যখন যেখানে ভালো লাগবে সেখানে থাকবে। পিসিমার দুর্ভাবনা গেছে। মুখে বলুক না বলুক মনে মনে অর্চনার উপরেও খুশি। এই ছেলের জন্য ওরকম মেয়েই দরকার ছিল। পিসিমার উপলব্ধি মিথ্যে নয়। সুখেন্দুর গুরুগম্ভীর ভারী দিকটা অর্চনা যেন দুদিনেই হালকা করে ফেলেছিল। এমন যে নিজের পরিবর্তনে সুখেন্দু নিজেই মাঝে মাঝে অবাক হতো। সপ্তাহে 3 দিন সকালে প্রাইভেট MA পরীক্ষার্থিনী এক বিবাহিতা ছাত্রী পড়াতে যায় 150 টাকা মাইনে। সেখানে ঘড়ি ধরে হাজিরা দিয়ে এসেছে এতদিন। ওই 3 দিন সকালে বাড়িতে চা খাওয়ার অবকাশ বড় হতো না। বিয়ের 3য় দিনেই অর্চনা সেইখানে জুলুম করল। আর সেটা যে এত মিষ্টি লাগতে পারে সুখেন্দু কোনোদিন কল্পনাও করেনি। তখন 7টাও 9 সকাল। অর্চনা নিচে। ঘড়ির দিকে চোখ পড়তেই তাড়াতাড়ি জামা গায়ে গলিয়ে নিচে নামতে যাবে, দেখে চায়ের পেয়ালা হাতে অর্চনা ওপরে উঠে আসছে। সিঁড়ি দিয়ে নামতেই সুখেন্দু ব্যস্তভাবে বলল, এখন নয়, এসে খাবোক্ষণ, দেরি হয়ে গেছে। অর্চনা কিছু বলেনি। চায়ের পেয়ালা হাতে মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছিল শুধু। সুখেন্দু নাগালের মধ্যে আসতেই খপ করে জামার বুকের কাছটা ধরে হিড়হিড় করে আবার তাকে ওপরে টেনে এনেছে। সুখেন্দু অনুনয় করেও রেহাই পায়নি। ওই অবস্থায় ওপরে উঠতেই বারান্দার অন্য কোণ থেকে পিসিমার সঙ্গে চোখাচোখি। জামা ছেড়ে দিয়ে অর্চনা দৌড়ে ঘরে পালিয়েছে। ব্যাপারটা বুঝে পিসিমা মনে মনে বলেছেন, এই রকমই দরকার ছিল। 1 মিনিট দেরি হলে কতদিন ছেলে সাবির মুখ কালো করে দিয়ে ভাত না খেয়েই কলেজে চলে গেছে ঠিক নেই। কেউ ডাকতে সাহস পর্যন্ত করেনি। এখন চা না খেয়েও বেরোনো বন্ধ। রাতে খাবার টেবিলে সেদিন এমন গম্ভীর দাদাবাবুর কাণ্ড দেখে আড়ালে গিয়ে সাবি রাঁধুনিও আনন্দে কবার জিভ কেটেছে ঠিক নেই। ফাঁক বুঝে সুখেন্দু জোরজার করে অর্চনার মুখে কিছু গুঁজে দেবেই। অর্চনা তার হাত থেকে খাবে না, আর সুখেন্দু নাছোড়। শেষে বাহুবলেই সেই চেষ্টা করার উপক্রম দেখে অর্চনা হঠাৎ ত্রস্তে বলে উঠেছিল, এই পিসিমা। হকচকিয়ে গিয়ে সুখেন্দু নিজের জায়গায় বসে ফিরে দেখে প্লেটে আরও ভাত নিয়ে দোরগোড়ায় সাবি লজ্জায় ঘুরে দাঁড়িয়ে আছে। সুখেন্দু অপ্রস্তুত। হাসতে হাসতে অর্চনার বিষম খাবার দাখিল। শোবার ঘরের ঠিক পাশের ঘরটিতে বসে সুখেন্দু পড়াশুনো করে। 2 ঘরের মাঝখান দিয়ে দরজা আছে একটা। রাতের আহারের পর খানিক বই নিয়ে বসাটা বরাবরকার অভ্যাস। বিয়ের কয়েকদিন বাদে সেই অভ্যাসটাই বজায় রাখতে চেষ্টা করেছিল। পড়ায় মন বসছে না, তবু অর্চনা ঠাট্টা করবে বলেই জোর জার করে বসে আছে। ওর সঙ্গে ছদ্ম রেশারেশি করেই পড়তে বসেছিল। বই থেকে মুখ না তুলেই বুঝলে পা টিপে অর্চনা মাঝের দরজাটা নিঃশব্দে বন্ধ করে দিচ্ছে। খুব সন্তর্পণে দরজা বন্ধ করে আস্তে আস্তে শিকল তুলে দিয়েই অর্চনা চমকে ফিরে তাকালো। এরই মধ্যে বারান্দার দরজা দিয়ে সুখেন্দু ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে ঘর ঘর করে নাক ডাকছে। জব্দ হয়ে অর্চনা হেসে ফেলে ঝন করে শিকলটা ফেলে দরজা খুলে দিয়েছে আবার। থাক, আর নাক ডাকতে হবে না, বিছানায় গা ঠেকালে ও নাক আপনিই ডাকে। অনুযোগটা মিথ্যে নয়। শুয়ে পড়লে ঘুমোতে তার 2 মিনিটও লাগে না। তৎক্ষণাৎ উঠে বসে সুখেন্দু নিরীহ মুখে ঘোষণা করেছে, আজ আর বিছানায় গা ঠেকাবো না ভেবেছি। ছুটির দিনে অর্চনার বাবা মা বরুণা
সকলেরই নিয়মিত প্রত্যাশা ওরা আসবে, কিন্তু প্রথম কটা দিন সেই সময়ও হয়নি ওদের। মা মনে মনে অসন্তুষ্ট হন জেনেও অর্চনা নিরুপায়। ছুটির দিন এলেই দেখা যায় সুখেন্দু আগে থাকতেই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বসে আছে। সিনেমা থিয়েটার নয়, 10-20 মাইল দূরে কোথাও বেরিয়ে পড়ার প্রোগ্রাম। আর সত্যি কথা, তখনকার সেই আনন্দের মধ্যে অর্চনারও বাড়ির কথা বা মায়ের কথা মনে থাকতো না। এমনকি সেদিন ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসার পর মনের আনন্দে মায়ের ঘরোয়া চায়ের আমন্ত্রণে যেতে না পারার খেদও ভুলতে তার সময় লাগেনি। অর্চনা যাবে কথা দিয়েছিল, আর মিসেস বাসু তো ওর আসতে না পারার কথা ভাবতেও পারেন না। আগেও 2-1 বার আসবে বলে আসেনি। এটা তার থেকে একটু স্বতন্ত্র ব্যাপার। আরও 2-4 জন ভদ্রলোক ভদ্রমহিলার আসার কথা, কিন্তু দেখা গেল ওকে হঠাৎ খুশি করবার জন্য আগে থাকতেই ডায়মন্ড হারবার যাবার ব্যবস্থা ঠিক করে রেখেছে সুখেন্দু। অর্চনার ভিতরটা খুঁতখুঁত করছিল যে মা অসন্তুষ্ট হবেন, কিন্তু সুখেন্দু আমলই দেয়নি। সেখানে গিয়ে পড়ার পর অর্চনা নিজেই সব ভুলেছিল। সূর্যাস্তের পর ছোট একটা নৌকো ভাড়া করেছিল দুজনে। মাঝির কাছ থেকে নৌকোর হাল ধরতে গিয়ে সুখেন্দু নৌকো ঘুরপাক খাইয়েছে। অর্চনা ঠাট্টা করেছে, টিপ্পনি কেটেছে। হাল আর বৈঠা নিয়ে খানিক দাপাদাপি করে সুখেন্দু ঠান্ডা হয়ে বসেছে। বিকালে সূর্যাস্তের শেষ রঙে গোটা নদীটাই যেন অদ্ভুত রাঙানো। চলন্ত নৌকোয় সুখেন্দু একটা হাত জলে ডুবিয়ে বসেছিল, আর জলের বুকে লম্বা একটা দাগ পড়ছে তাই দেখছিল। সামনে থেকে কৃত্রিম মোটা গলা শোনা গেল, সুখেন্দু বাবু, ও কি হচ্ছে? হাত আর মুখ তুলে দেখে অর্চনা তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। সুখেন্দু ভুরু কোঁচকাল। সঙ্গে সঙ্গে অর্চনাও, ওখানে হাত কেন? একটা কিছুতে ধরে টান দিলে। তা বলে তুমি আমার নাম ধরে টান দেবে? দাঁড়াও, পিসিমাকে বলছি। কি খাসা নাম সুখেন্দু। সুখের সঙ্গে তো কোনো কালে কোনো সম্পর্ক ছিল বলে মনে হয় না। সুখেন্দুর মতলব অন্যরকম, কাছে আসার উদ্যোগ করেছে। কি হয় না বুঝি? ভালো হবে না বলছি। সঙ্গে সঙ্গে জল ছিটিয়েই অর্চনা তাকে বাধা দিতে চেষ্টা করেছে, আর তার সেই বিব্রত অবস্থা দেখে খিলখিল করে হেসেছে। স্বপ্নের ঘোরেই দিন কাটছিল যেন। এই ঘোরটা মাঝে মাঝে অর্চনার মাই ভেঙেছেন। মেয়ের সাংসারিক ব্যাপারে আর তার কোনো দায়িত্ব নেই এটা তিনি একবারও ভাবতে পারেননি, ভাবতে রাজিও নন। বরং এই অপ্রিয় দায়িত্ব তার আরও বেড়েছে বলেই মনে করেন। মেয়ের বিচার বুদ্ধি এই বিয়ের থেকেই বুঝে নিয়েছেন। তাই কিছু একটা মনে হলেই তিনি দাশুর হাতে চিঠি দিয়ে মেয়েকে ডেকে পাঠান। অর্চনা না গিয়েও পারে না। না গেলে পরামর্শ দেবার জন্য উনি নিজেই এসে হাজির হন। অর্চনা শোনে, শুনতে হয় বলেই শোনে, কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি হয়। আর কেউ শুনে ফেলল না তো? ফাঁক পেলে জামাইকেও সাংসারিক বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু আধটু উপদেশদানে কার্পণ্য করেন না মহিলা। ফলে জামাই শাশুড়ির ধারে কাছে ঘেঁষতে চায় না। অর্চনাকে বলে, তোমার মাটি আমাকে তেমন পছন্দ করেন না মনে হয়। অর্চনা হেসেই উড়িয়ে দেয়। কখনো ছদ্ম সহানুভূতি দেখায়, আহা এমন পছন্দের মানুষকে পছন্দ করে না। আবার কখনো বিব্রত বোধ করেও ছদ্ম কোপে চোখ রাঙায়, তার মেয়ের পছন্দই মন ভরছে না বুঝি। মায়ের সমস্যাটা কোথায় বা কাকে নিয়ে অর্চনা মনে মনে সেটা খুব ভালো করেই জানে। মায়ের সমস্যা পিসিমা। প্রথমত মেয়ের সংসারের এই সেকেলে পরিবেশটাই মায়ের পক্ষে বরদাস্ত করা কঠিন। একজন গ্রাম্য বিধবা সেখানে কর্তৃত্ব করবেন আর মেয়ে তার কথায় উঠবে বসবে, সেটা সহ্য করা আরও শক্ত। তার ধারণা মেয়ে যে ডাকা মাত্রই আসে না বা আসতে পারে না তার কারণও ওই পিসিমাই। পিসিমার কথা উঠলেই মেয়ে তাড়াতাড়ি সেই প্রসঙ্গ চাপা দিতে চায়। সেটা লক্ষ্য করেও তিনি মনে মনে চিন্তিত এবং ওই মহিলাটির উপর বিরূপ। এর ওপর গোড়ায় গোড়ায় দিদির বাড়ি থেকে ঘুরে গিয়ে বরুণা সপুলকে মাকে ঠাট্টা করেছে।
দিদিটা যেন কীরকম গেঁয়ো হয়ে গেল মা। বসে ব্রত কথা শোনে, ছাই দিয়ে নিজের হাতে বাসন মাজে, কখনো একটা আধটা রেকাবি টেকাবি মাজতে দেখে থাকবে, কিন্তু এরই থেকে মা মেয়ের ভবিষ্যৎ খুব উজ্জ্বল দেখেননি। তার ওপর অর্চনা আর ইউনিভার্সিটিতে যাচ্ছে না শুনে তিনি তো রীতিমতো ক্রুদ্ধ। অর্চনা পড়বে না সেটা সুখেন্দুরও আদৌ ইচ্ছা ছিল না, আর সেজন্য তাগিদও কম দেয়নি। তবু মিসেস বাসু সেই বেচারার সঙ্গেই এক হাত বোঝাপড়া করতে ছাড়েননি। অর্চনা অবশ্য বলেছে তার ভালো লাগে না, কিন্তু মা সেটা বিশ্বাস করেননি। এও সেই পিসিমারি অনুশাসনের ফল বলে ধরে নিয়েছেন। কোন সেকেলে বিধবা চায় ঘরের বউ এমএ পড়তে যাক? অর্চনার পড়া ছাড়াটা ডক্টর বাসুও ঠিক পছন্দ করেননি। বলেছেন, পড়াটা ছাড়লি কেন? ওরা কি আপত্তি করছে? না না বাবা, ওদের তো পড়ছি না বলেই রাগ। দেখি সামনের বছরে যদি হয়। পড়বে কি করে? তার থেকে পাঁচালি আর ব্রত কথা শুনলে কাজ হয় না। কেমন ঘরে মেয়ে পড়েছে স্ত্রীর সেই অভিযোগ বাবাকে ওর বিয়ের পর থেকে শুনতে হচ্ছে, কিন্তু তিনি বড় বেশি গায়ে মাখেননি, চিন্তিত হননি। নিজের সূক্ষ্ম দৃষ্টির ওপর ভদ্রলোকের আস্থা আছে। মেয়ের ব্যাপারে স্ত্রী অভিযোগ করতে এলেই একদিনের পরিপূর্ণতার একটা মূর্তি ভাসে তার সামনে। সেটাই তিনি বিশ্বাস করে খুশি আর নিশ্চিন্ত হন। সুখেন্দুর বন্ধুবান্ধব ওদের বিয়ে উপলক্ষেই ছোটোখাটো একটা আয়োজন করেছিল। সেখান থেকে সুখেন্দুকে নিয়ে অর্চনা এখানে এসেছিল। এই কদিনের মধ্যে ভদ্রলোক নিরিবিলিতে দুটো কথা বলার সুযোগ পাননি। সুখেন্দুকে বরুণা আটকেছে, অর্চনা সোজা বাবার ঘরে চলে এসেছিল। তার গলায় সুখেন্দুর বন্ধুদের দেওয়া মোটা ফুলের মালা, হাতে ফুলের বালা, রজনীগন্ধার ঝাড়। প্রণাম করে উঠতেই ডক্টর বাসু তার দিকে চেয়ে মহা খুশি। বাবা, কোথায় গেছিলি? অর্চনা জানালেও সে কোথায় গেছিল, কোথা থেকে আসছে। বিয়ের পর ডক্টর বাসু সেই প্রথম যেন ওকে ভালো করে দেখছেন। তৃপ্তিতে দু চোখ ভরে গেছে তার। ওকে কাছে বসিয়ে জিজ্ঞাসা করেছেন, বেশ বেশ, বস এখানে। কেমন আছিস বল? অর্চনা মাথা নেড়েছে। ভালো, খুব ভালো। মায়ের কারণে বাবার ভিতরে ভিতরে সংশয় একটু থাকাই স্বাভাবিক। অর্চনা এবারে আরও বেশি মাথা হেলিয়ে হেসে ফেলেছিল। সেই থেকেই ডক্টর বাসু একেবারে নিশ্চিন্ত। কিন্তু মাকেও একটু খুশি করতে গিয়ে অর্চনা মাঝে মাঝে দু নৌকায় পা দিতে লাগল। এ বাড়িতে এলে সাজগোজ, চাল চলন, আদব কায়দা আর একটু বাড়ে। একটু আধটু রং চং মেখে মায়ের সঙ্গে কালচারাল অনুষ্ঠানেও যোগ দেয় আগের থেকে বেশি। অর্থাৎ মাকে সে বোঝাতে চায় তার স্বাধীনতায় একটুও খর্ব হয়নি বা নিজেও একটুও বদলায়নি। আর তাই দেখেই সুখেন্দুর খটকা লাগত। বাড়িতে পিসিমার সামনে যে অর্চনাকে দেখে আর নিজের মায়ের সামনে সেই অর্চনাই একেবারে বিপরীত। এ নিয়ে অনেকদিন ঠাট্টা বিদ্রূপও করেছে। অর্চনা জবাব দিয়েছে, শোনো, যেখানে যেমন রীতি, তুমি যদি আর এক রকম চাও আর এক রকমও হতে পারে। কিন্তু কটা মাসের এই এক টানা ছন্দে ছোটোখাটো একটা তালভঙ্গ হয়ে গেল সেই দিন। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।